হাসপাতালের করিডোরটা আজ অদ্ভুত রকমের শান্ত। কাচের জানালার ওপাশে ঝাপসা বৃষ্টির ফোঁটা নেমে আসছে ধীর লয়ে, যেন বাইরের আকাশও দুঃখে ডুবে আছে। রাত 12টা পেরিয়ে গেছে। জরুরি বিভাগের দরজার সামনে কয়েকজন আত্মীয় দাঁড়িয়ে, কারো মুখে গভীর চিন্তা, কারো চোখে অনিশ্চয়তার অন্ধকার। অপেক্ষার ঘরের এক কোণায় বসে আছে সায়ন্তনী। হাসপাতালের সাদা এপ্রনটা গায়ে থাকলেও চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। সারাদিনের চরম দায়িত্ব, অসংখ্য রোগী, তবু আজকের রাতটা তার কাছে আলাদা। সে ডাক্তার, অথচ আজকে তার সামনে শুয়ে আছে এমন একজন মানুষ যাকে একদিন সে ভীষণ ভালোবেসেছিল, তারপর ভীষণ কষ্ট পেয়েছিল, আর অবশেষে ছেড়ে চলে গিয়েছিল তার সাবেক স্বামী অনির্বাণ। মৃত্যুর সাথে লড়ছে মানুষটা। অস্ত্রোপচারের টেবিলে শুয়ে থাকা অনির্বাণের মুখটা এখনও স্পষ্ট মনে পড়ে তার। বছর 4 আগে ডিভোর্সের পর দুজনেই আলাদা পৃথিবীতে ঢুকে গিয়েছিল। সায়ন্তনী ডাক্তার হিসেবে নিজের জীবন কাটাচ্ছিল, আর অনির্বাণ হয়তো নতুন করে নিজের ভাঙাচোরা স্বপ্ন গুছাচ্ছিল। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় আজ সেই মানুষটাই মৃত্যুর প্রান্তে এসে শুয়ে আছে তার হাসপাতালের বিছানায়। হৃৎপিণ্ডের মারাত্মক জটিলতা ধরা পড়েছে। জরুরি অস্ত্রোপচার না করলে বাঁচানো যাবে না। হাসপাতালে যাদের ডিউটি ছিল তাদের মধ্যে সায়ন্তনীও একজন। প্রথমে যখন ফাইলটা হাতে আসে, নাম দেখে মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠেছিল, যেন পুরনো ক্ষত আবার নাড়া দিল। তুমি কি অপারেশনে যাবে? সহকর্মী ডাক্তার অরিজিৎ জিজ্ঞেস করেছিল। সায়ন্তনী ভেতরে ভেতরে দ্বিধায় ভুগছিল, কিন্তু ডাক্তার হিসেবে তার শপথ, তার দায়িত্ব, সেটাই বড়। ব্যক্তিগত অতীতকে পাশে সরিয়ে রেখে সে মাথা নাড়ল। এখন অপেক্ষার ঘরে বসে আছে অনির্বাণের পরিবার। তার বর্তমান স্ত্রী কিংবা সন্তান নেই। বাবা মা গত হয়েছে আগেই। এক বোন আছে, সেও বিদেশে। আজকের রাতে কয়েকজন আত্মীয় এসেছে, কিন্তু প্রকৃত রক্তের আপন কেউ নেই। সায়ন্তনী জানে এই মুহূর্তে তার নিজের ভেতরেও এক অদ্ভুত লড়াই চলছে। অতীতের অভিমান, দুঃখ, ভাঙা সম্পর্কের স্মৃতি, এসবের মাঝেও একটা প্রশ্ন ঘুরছে। যদি আজ অনির্বাণকে হারায়, তবে কি সে সত্যিই মুক্তি পাবে, নাকি আরও গভীর এক শূন্যতা গ্রাসেবে? ঘড়ির কাঁটার টিকটিক শব্দে সময় গুনছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে এখনও। সেখানেই এখন চলছে জীবন মৃত্যুর দ্বন্দ্ব। আর সায়ন্তনীর বুকের ভেতরে চলছে এক ভয়ঙ্কর আবেগের ঝড়। সে নিঃশ্বাস ফেলল গভীরভাবে, নিজের আঙুল শক্ত করে চেপে ধরল, মনে মনে বলল, আজ আমি শুধু ডাক্তার, শুধু ডাক্তার, অন্য কিছু নয়। অপারেশন থিয়েটারের ভেতরে বাতাসটা ঘন ও ভারী। আলোগুলো এত উজ্জ্বল যে প্রতিটি জিনিস ছুরি কাচের মতো ধারালো মনে হয়। গ্লাভস পরা হাতগুলো সঠিক ছন্দে নড়ছে, মেশিনের বিপ বিপ শব্দ প্রতিটি হৃৎস্পন্দনের হিসাব দিচ্ছে। সায়ন্তনী মাস্ক পরে দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। তার সামনে শুয়ে থাকা অনির্বাণের বুক ছেদ করে খুলে রাখা হয়েছে, আর সার্জনরা ভেতরে কাজ করছেন নিখুঁত দক্ষতায়। চারপাশে নার্সরা, অ্যানেস্থেটিস্ট, সহকারী ডাক্তার, সবাই যেন এক অদৃশ্য ছন্দে বাঁধা। তবু সায়ন্তনীর চোখে ভেসে উঠছে অন্য ছবি। অনির্বাণের সেই হাসিটা, যা একসময় তাকে ভীষণ টানত। সাদা শার্ট পরে কলেজের আড্ডায় গিটার বাজিয়ে গাইত, আর চারপাশের মেয়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। সায়ন্তনী তখন মেডিকেলের ছাত্রী, ভীষণ পড়াশোনায় ডুবে থাকা এক মেয়ে। তাদের দেখা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেই সময় অনির্বাণের মধ্যে ছিল অদ্ভুত এক আকর্ষণ, আত্মবিশ্বাস, স্বপ্ন, আর একটু বিদ্রোহী মনোভাব। সবকিছু মিলিয়ে যেন আলাদা এক আলো। সেই আলোর টানেই সায়ন্তনী হার মেনেছিল। আজ এত বছর পর সেই একই মানুষকে সে দেখছে কেটে খোলা বুকে, জীবন ঝুলছে সূক্ষ্ম সুতোয়। হঠাৎ মনিটরের শব্দ তীব্র হল। বিপি ড্রপিং, একজন নার্স চিৎকার করল। সার্জন দ্রুত নির্দেশ দিলেন, অ্যাড্রেনালিন, ফাস্ট। পুরো থিয়েটার মুহূর্তেই টানটান উত্তেজনায় ভরে গেল। সায়ন্তনীর হাত যেন অবচেতনেই কাজ করছে, ওষুধ পাস করছে, যন্ত্রপাতি দিচ্ছে, অথচ ভেতরে তার বুক ধকধক করছে। অনির্বাণ, তুমি হার মানবে না, আজ নয়। মনে মনে সে কথা বলল, যদিও ঠোঁট নড়ল না। মেশিনের সুচ ওঠানামা করছে। ডাক্তারদের কণ্ঠে দ্রুত নির্দেশ। কয়েক সেকেন্ড যেন কয়েক ঘণ্টার মতো লম্বা হয়ে গেল। তারপর অবশেষে হার্টবিট আবার ধীরে ধীরে ছন্দ পেল। সবার মুখে স্বস্তির নিঃশ্বাস। অপারেশন চলতে থাকে। রক্ত, ঘাম, স্নায়ুর খেলা।
অবশেষে কয়েক ঘণ্টা পর সার্জন ঘোষণা করলেন, দ্য সার্জারি ইজ সাকসেসফুল, নাও উই ওয়েট অ্যান্ড ওয়াচ। সায়ন্তনী কেবল মাথা নাড়ল। মাস্কের আড়ালে তার চোখ দুটো ভিজে গেছে। অপারেশন শেষ হল, কিন্তু সায়ন্তনীর ভেতরের যুদ্ধ থামল না। বাইরে বেরিয়ে আসতেই করিডোরে সবাই এগিয়ে এও। তারা জিজ্ঞেস করল কেমন আছে অনির্বাণ। সায়ন্তনী সংক্ষিপ্তভাবে জানাল, অপারেশন সফল হয়েছে, তবে পরবর্তী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আত্মীয়রা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তাদের ভিড়ের ভেতরেও সায়ন্তনী একা হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে আগামী কয়েকটা দিনই নির্ধারণ করবে শুধু অনির্বাণের নয়, তার নিজের হৃদয়েরও ভবিষ্যৎ। আইসিইউর আলো সবসময়ই আলাদা। এখানে দিন রাতের কোনো পার্থক্য নেই, শুধু মেশিনের শব্দ, নিঃশব্দ ভয় আর শ্বাস নেওয়ার প্রতিটি মুহূর্ত যেন ধার করা সময়ের মতো। অনির্বাণ ধীরে ধীরে চোখ মেলল, দৃষ্টি ঝাপসা, যেন কুয়াশার আড়াল থেকে পৃথিবীটা দেখা যাচ্ছে। গলায় টিউব, শরীরের নানান তার, আর পাশে মেশিনের বিপ বিপ আওয়াজ। প্রথমে সে বুঝতেই পারল না কোথায় আছে। তারপর হঠাৎ চোখ পড়ল সামনে দাঁড়ানো এক নারীর দিকে। সাদা এপ্রন, ক্লান্ত অথচ দৃঢ় চোখ। সেই চোখে দৃষ্টি চিনতে তার সময় লাগল না। হঠাৎ বুকের ভেতর ঝড় উঠল। এই মুখ সে কত বছর দেখেনি। শেষবার দেখা হয়েছিল কোর্টরুমে, যেখানে তারা বিচ্ছেদের কাগজে সই করেছিল। চোখে চোখ পড়েছিল, কিন্তু কথা হয়নি। দুজনেই তখন ক্ষতবিক্ষত। আজ সেই একই চোখ তার সামনে, কিন্তু অন্য ভূমিকায়। সে ডাক্তার আর অনির্বাণ রোগী। সায়ন্তনী শান্ত গলায় বলল, তুমি নিরাপদে আছো, অপারেশন সফল হয়েছে, এখন শুধু বিশ্রাম দরকার। অনির্বাণ কথা বলতে পারছিল না, কেবল চোখের জল ভিজিয়ে দিল তার দৃষ্টি। সায়ন্তনী এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নিল, যেন নিজের ভেতরের ঝড় কাউকে দেখাতে চায় না, কিন্তু ভেতরে তারও কান্না জমে আছে। কয়েক বছর আগের এক সন্ধ্যা, বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে। অনির্বাণ জানালার ধারে বসে গিটার বাজাচ্ছিল। সায়ন্তনী রান্নাঘর থেকে চা নিয়ে এসে তার পাশে বসেছিল। তাদের বিয়ের মাত্র ১ বছর হয়েছে তখন। ঘর ছোট্ট হলেও ভরা ছিল ভালোবাসায়। অনির্বাণ হঠাৎ গান থামিয়ে বলেছিল, তুমি জানো, আমি চাই একদিন নিজের গান বের করব, সবাই শুনবে, আমি স্টেজে দাঁড়িয়ে গাইব, আর তুমি সামনের সারিতে বসে থাকবে। সায়ন্তনী হেসে বলেছিল, আমি থাকব, কিন্তু শর্ত আছে, গানটা আমাকে নিয়েই হতে হবে। দুজনেই হেসে উঠেছিল। সেই হাসি আজও কানে বাজে সায়ন্তনীর। কিন্তু ধীরে ধীরে স্বপ্ন আর বাস্তবের ফারাক বড় হতে থাকে। অনির্বাণের গান, ব্যর্থ চেষ্টা, আর্থিক অস্থিরতা সবকিছু মিলিয়ে তাদের দাম্পত্যে ঝড় নেমেছিল। সায়ন্তনী চেষ্টা করেছিল বোঝাতে, কিন্তু অনির্বাণ ক্রমশ হতাশা ডাগি হয়ে উঠেছিল। অবশেষে ভাঙন আসে। আইসিইউতে ফিরে অনির্বাণের চোখে জল দেখে সায়ন্তনীর বুক হু হু করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি কথা বলার চেষ্টা করো না, সুস্থ হওয়া সবচেয়ে জরুরি। অনির্বাণ যেন কিছু বলতে চাইছিল, কিন্তু গলায় টিউব আটকে গেল। চোখের ইশারায় শুধু বোঝাল, ধন্যবাদ। সায়ন্তনী মাথা নাড়ল। ভেতরে সে জানে তাদের মধ্যে অনেক অজস্র কথা রয়ে গেছে, অভিযোগ, কষ্ট, অভিমান আর হয়তো ভালোবাসার ক্ষুদ্র আগুনটুকু। কিন্তু এখন সে শুধু ডাক্তার, তার কর্তব্য রোগীকে সুস্থ করা। তবুও এক অদ্ভুত অনুভূতি মনে জন্ম নিল। হয়তো জীবনের সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু সম্পর্ক কেবল ঘুমিয়ে থাকে, আর কোনো এক রাতে হঠাৎ জেগে ওঠে। ২ দিন কেটে গেছে। অনির্বাণের শরীর এখন অনেকটাই স্থিতিশীল। গলায় টিউব খুলে দেওয়া হয়েছে, সে এখন অল্প অল্প কথা বলতে পারছে। হাসপাতালের ঘরটা নীরব। জানালার পাশে একটা চেয়ারে বসে আছে সায়ন্তনী, ফাইল হাতে, কিন্তু চোখ বারবার চলে যাচ্ছে অনির্বাণের দিকে। অনির্বাণী হঠাৎ কাশল হালকা করে। সায়ন্তনী দ্রুত উঠে গিয়ে জল ধরল। ধীরে কথা বলো, গলা এখনো দুর্বল। অনির্বাণের চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, কৃতজ্ঞতা, লজ্জা আর কোথাও যেন পুরনো টান। তুমি এখনও আমার খেয়াল রাখছ? সায়ন্তনী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ঠান্ডা গলায় বলল, আমি ডাক্তার, আমার দায়িত্ব। কথাটা শুনে অনির্বাণের বুকের ভেতর হালকা কষ্ট হল।
সে জানে সায়ন্তনী ইচ্ছে করে দূরত্ব রাখছে। কিছুক্ষণ চুপ থাকার পর অনির্বাণ ধীরে বলল, তবুও যদি তুমি না থাকতে আমি হয়তো আজ বাঁচতাম না। সায়ন্তনী ফাইলটা বন্ধ করে তাকাল তার দিকে। অনির্বাণ, আমার জন্য নয়, নিজের জন্য লড়তে হবে। জীবনটা এখনো শেষ হয়ে যায়নি। অনির্বাণ নিঃশ্বাস ফেলল। শেষ তো আগেই হয়ে গিয়েছিল সায়ন্তনী, সেদিন যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কথাটা যেন ছুরি হয়ে বিঁধল। সায়ন্তনীর বুকের ভেতর পুরনো ক্ষত আবার খুলে গেল। সে এক মুহূর্তের জন্য মুখ ঘুরিয়ে নিল। শেষ দিনটা। কোর্টরুমের বাইরের করিডোরে দাঁড়িয়েছিল তারা দুজন, হাতে কাগজ, চোখে ক্লান্তি। অনির্বাণ বলেছিল, তুমি বুঝতে চাইলে না সায়ন্তনী, আমি ব্যর্থ, আমি জানি, কিন্তু তোমার চোখে আমি কেবল বোঝা হয়ে গিয়েছিলাম। সায়ন্তনী কেঁপে উঠে বলেছিল, না অনির্বাণ, আমি তোমাকে বোঝা ভাবিনি কখনো। আমি শুধু চেয়েছিলাম তুমি একটু বাস্তবকে ধরো। তোমার স্বপ্ন আমি অস্বীকার করিনি, কিন্তু স্বপ্নের জন্য যখন সংসার ভাঙতে বসে তখন আমি কি করতাম বলো? দুজনেই তেঁদেছিল, কিন্তু সমাধান হয়নি। শেষ পর্যন্ত স্বাক্ষর করতে হয়েছিল। বর্তমানে ফিরে সায়ন্তনী চুপচাপ দাঁড়িয়েছিল। অনির্বাণ তাকিয়েছিল তার চোখে। তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে? সায়ন্তনী ধীরে উত্তর দিল, ক্ষমা হয়তো আমি অনেক আগেই করেছি, কিন্তু ভুলতে পারিনি। ঘরের ভেতর দীর্ঘ নীরবতা নেমে এলো। জানালা দিয়ে সূর্যের আলো ঢুকছিল, বিছানার সাদা চাদরে এক কোমল আভা ফেলছিল। সেই আলোয় তাদের মুখ দুটো যেন আরও স্পষ্ট হয়ে উঠল। এক সময় তারা দুজনেই একে অপরের পৃথিবী ছিল। আজ তারা অপরিচিত, অথচ কোথাও গভীরে এখনও অদৃশ্য সুতোই বাঁধা। সায়ন্তনী ফাইলটা আবার হাতে নিল, শান্ত কণ্ঠে বলল, তুমি এখন বিশ্রাম নাও, কথা বলার সময় অনেক আছে। অনির্বাণ চোখ বন্ধ করল ধীরে, কিন্তু ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল, কারণ সে বুঝতে পারল এই গল্প এখনও শেষ হয়নি। অনির্বাণের শরীর ধীরে ধীরে সেরে উঠছিল। আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে সরানো হয়েছে। এখন দিনে কয়েকবার সায়ন্তনী এসে দেখে যায় ওষুধ ঠিকমতো হচ্ছে কিনা, নার্সরা নির্দেশ ঠিকমতো মানছে কিনা। তবু তাদের দেখা হওয়ার মুহূর্তগুলো অদ্ভুত রকম টান টান। দুজনেই যেন কিছু বলতে চায়, আবার মুখ খুলতে ভয় পায়। সেই বিকেলে ঘরে ঢুকতেই অনির্বাণ বলল, আজ তোমাকে একটু বসতে হবে, আমি কিছু বলতে চাই। সায়ন্তনী এক মুহূর্ত ইতস্তত করল, তারপর চেয়ার টেনে বসল বিছানার পাশে। অনির্বাণের চোখ ভিজে উঠল। জানো, আমি যতবার হার মানতে বসেছি ততবার ভেবেছি তুমি যদি থাকতে হয়তো আমি ভাঙতাম না। সায়ন্তনী শান্ত গলায় বলল, তুমি ভাঙনি অনির্বাণ, তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। স্বপ্ন থাকা ভুল নয়, কিন্তু সেই স্বপ্ন যদি কেবল তুমিই দেখো আর আমায় একা টেনে নিয়ে চলতে হয়, তাহলে সেটা দম বন্ধ করা। অনির্বাণ চোখ নামিয়ে নিল। আমি ভেবেছিলাম তুমি বুঝবে, আমি গান ছাড়া বাঁচতে পারি না। সায়ন্তনী হালকা কেঁপে উঠে বলল, আমি কি কখনো বলেছিলাম গান ছেড়ে দাও? আমি শুধু চেয়েছিলাম তুমি অন্তত একটা স্থির চাকরি নাও, যাতে সংসার টিকে থাকে। রাতে গিটার বাজিয়েছ ঠিক আছে, কিন্তু দিনে অন্তত সংসারের খরচ জোগাতে কিছু করো। আমি তো তোমার পিছনে দাঁড়িয়েই ছিলাম। অনির্বাণের চোখে কষ্ট জমল। তবু আমি তোমার চোখে ব্যর্থ হয়ে গিয়েছিলাম। সায়ন্তনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে মৃদু গলায় বলল, হয়তো সত্যিই আমি তোমাকে ব্যর্থ বলে মনে করতাম না, কিন্তু তুমি নিজেকে নিজে ব্যর্থ ভাবতে শুরু করেছিলে, আর সেই হতাশা, রাগ আমাদের দূরে ঠেলে দিল। কথাগুলো শোনার পর ঘরের ভেতর দীর্ঘ নীরবতা নেমে এলো। বাইরের গাছের পাতায় হাওয়া দুলছিল, ছায়া পড়ছিল জানালার কাছে। অনির্বাণ ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুমি জানো, ডিভোর্সের কাগজে সই করার পর সেদিন আমি ভেবেছিলাম আমার গানও শেষ, জীবনও শেষ। আমি আবার নতুন করে চেষ্টা করিনি। সায়ন্তনী বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস ফেলল। তুমি যদি ভেবেছ আমি তোমার স্বপ্ন কেড়ে নিয়েছি, তবে সেটা ভুল। আমি শুধু চাইনি আমাদের ভালোবাসা অভাবের চাপে ভেঙে পড়ুক। অনির্বাণ চোখ তুলে তাকালো তার দিকে, চোখে এক ঝলক অনুতাপ। হয়তো আমি তখন বুঝতে চাইনি, হয়তো অহংকারটাই বড় হয়ে দাঁড়িয়েছিল। সায়ন্তনী চুপ করে বসে রইল। ভেতরে তারও কষ্ট জমে উঠছিল। সে জানে ভাঙনটা হয়েছিল দুজনের ভুলের যোগফলে। অনির্বাণ আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল বিছানার ওপর দিয়ে। একবার যদি তুমি ক্ষমা করতে, যদি আরেকবার সুযোগ পেতাম।
সায়ন্তনী সেই হাতের দিকে তাকালো, কিন্তু ধরল না। কেবল শান্ত গলায় বলল, এখনও তোমার জীবন আছে অনির্বাণ, কিন্তু সেটা আমার সাথে হবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি। অনির্বাণ নিঃশব্দে মাথা নাড়ল, তার চোখে জল চিকচিক করল। ঘরের ভেতর যেন অতীতের সব ছায়া একে একে হাজির হল, ভালোবাসা, অভিমান, দুঃখ, ভাঙন। কিন্তু সেই ছায়ার ওপারেই হয়তো এক নতুন ভোর অপেক্ষা করছে। কেবিনের জানালা দিয়ে বিকেলের আলো ঢুকছে। হাসপাতালের বাগানে ছেলেমেয়েরা খেলছে। সেই হাসির শব্দ দূরে থেকে ভেসে আসছে। অনির্বাণ বিছানায় আধ শোয়া হয়ে বাইরে তাকিয়ে আছে। বুকের ওপর এখনো পাতলা কম্বল। শরীর দুর্বল হলেও চোখে একরাশ শান্তি। সায়ন্তনী ঢুকল নীরবে, হাতে রিপোর্ট। হৃদস্পন্দন অনেকটাই স্বাভাবিক। ডাক্তাররা বলছেন কয়েক সপ্তাহের মধ্যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অনির্বাণ হেসে তাকাল। তুমি বলছো বলে বিশ্বাস হচ্ছে। সায়ন্তনী ভ্রু কুঁচকাল। আমি ডাক্তার, তাই আমার কথার ওপর বিশ্বাস করার দরকার নেই। অনির্বাণ মৃদু হেসে মাথা নাড়ল। না, আমি তোমার রুগী, তোমার চোখে ভরসা খুঁজেনি। সায়ন্তনী চুপ করে গেল। এই মানুষটাকে সে একসময় এত গভীরভাবে চিনত, এখন সেই একই চোখে অচেনা ভরসা খোঁজা তাকে বিচলিত করে। কিছুক্ষণ নীরব থাকার পর অনির্বাণ বলল, তুমি জানো, এই কয়েকদিনে অনেক কিছু ভেবেছি। মনে হয় আমার ভেতরের আঘাতগুলো শুধু অসুখে নয়, অভিমানে জমেছিল। সায়ন্তনী আস্তে উত্তর দিল, আমাদের দুজনেরই অভিমান ছিল, শুধু কেউ কাউকে বোঝাতে পারেনি। অনির্বাণ চোখ নামিয়ে ফিসফিস করল, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? সায়ন্তনীর বুক ধক করে উঠল। সে ধীরে মাথা নাড়ল। না, ঘৃণা নেই, হয়তো আছে শুধু কিছু স্মৃতি যেগুলো খুব কষ্ট দেয়। অনির্বাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে কি ভালোবাসা পুরোপুরি শেষ হয়ে গেছে? কথাটা শুনে সায়ন্তনী হঠাৎ সজোরে উঠে দাঁড়াল। জানালার কাছে গিয়ে দাঁড়াল কিছুক্ষণ। বাইরে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ রঙিন। সে ধীরে বলল, ভালোবাসা কি এত সহজে শেষ হয় অনির্বাণ? হয়তো কোথাও সেটা এখনও রয়ে গেছে, কিন্তু আমাদের ভাঙন, আমাদের ভুলগুলো, সেগুলো কি এত সহজে মুছে যাবে? অনির্বাণ বিছানার উপর হাত চেপে ধরল। আমি যদি বলি আমি আবার চেষ্টা করতে চাই, তোমার সাথে, আমাদের নিয়ে? সায়ন্তনী পিছন ফিরে তাকালো তার দিকে, চোখে অশ্রু চিকচিক করছে। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা দেখব এই অসমাপ্ত সুর আবার গাওয়া যায় কিনা। অনির্বাণ প্রথমবারের মতো হাসল, গভীর, শান্ত এক হাসি। তাহলে আশা এখনও বেঁচে আছে? ঘরের ভেতর এক নিঃশব্দ আলো ভরে উঠল। কোনো উত্তর দিল না সায়ন্তনী, শুধু মনে মনে বলল, হয়তো কিছু সুর সত্যিই শেষ হয় না, শুধু অপেক্ষা করে থাকে আবার বাজবার জন্য। অনির্বাণ সুস্থ হয়ে ধীরে ধীরে হাসপাতাল থেকে ছাড়া পেল। সায়ন্তনী শেষ দিন কেবিনে ঢুকল তাকে দেখতে। দুজনের চোখে চোখ পড়ল। অনেক না বলা কথা ভেসে উঠল বাতাসে। অনির্বাণ বলল, তুমি যদি না থাকতে আমি বাঁচতাম না। আমি চাই এবার বাকি জীবনটা ভিন্নভাবে কাটাতে, ভুলগুলো আর করব না। সায়ন্তনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্তভাবে উত্তর দিল, ভালোবাসা এখনও হয়তো রয়ে গেছে, কিন্তু সম্পর্ককে নতুন করে গড়তে হলে সময় লাগবে। তাড়াহুড়ো করলে আবার ভেঙে যাবে। অনির্বাণ মাথা নাড়ল। আমি অপেক্ষা করব। হাসপাতালের দরজা দিয়ে বেরোনোর সময় আকাশে ভোরের আলো ফুটছিল। সায়ন্তনী মনে মনে বলল, কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে। আর অনির্বাণের মনে হল, হয়তো জীবনের অসমাপ্ত সুর আবার একদিন পূর্ণ হবে।